তেই ঘটছে, দিনে ঘটছে না। আচ্ছা, তিনি যদি তার নিজের ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও থাকেন তাহলে কি এ ব্যাপার ঘটবে? রাতের খোলা মাঠে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি ভাসতে ভাসতে মহাশূন্যে চলে যাবেন? মঙ্গল গ্রহের কাছাকাছি, কিংবা সূর্যের কাছাকাছি, কিংবা আরও দূরে অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে, সুদূর কোনো ছায়াপথে? স্যার, অমরবাবু চমকে তাকালেন। দপ্তরি কালীপদ দাঁড়িয়ে আছে। হেড স্যার আপনাকে বোলায়। হেড স্যার তাকে কেন ডেকে পাঠালেন তিনি ঠিক বুঝতে পারছেন না। ইদ্রিস সাহেব কি হেড স্যারকে কিছু বলেছেন? বলতেও পারেন, পেট পাতলা মানুষ, বলাটাই স্বাভাবিক। আচ্ছা, ব্যাপারটা কি তিনি নিজে গুছিয়ে হেড স্যারকে বলবেন? বলা যেতে পারে, ভালো মানুষ। শুরুতেই অবিশ্বাসের হাসি হাসলেন না। হেড স্যার বললেন, কেমন আছেন অমনবাবু? জি ভালো। দেখে তো মনে হচ্ছে না ভালো আছেন। বসুন, চা খাবেন? চা তো স্যার আমি খাই না। এক আধবার খেলে কিছু হয় না, খান। কালীপদকে চা দিতে বলেছি। কালীপদ চা দিয়ে থার্ড পিরিয়ডের ঘন্টা দিতে গেল। স্যার বললেন, শুনলাম গতকাল ক্লাস নেননি, আজও ফার্স্ট পিরিয়ড মিস গেছে। ঘুম ভাঙতে দেরি হয়েছে স্যার। ও আচ্ছা, আপনার তো সব ঘড়ি ধরা, ঘুম ভাঙতে দেরি হলো কেন? অমরবাবু চুপ করে রইলেন। পারিবারিক কোনো সমস্যা যাচ্ছে নাকি? জি না। আপনার মেয়ে গতকাল আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করলো। আপনি বাড়িতে থাকেন না, এই নিয়ে বেচারির মনে খুব দুঃখ। দুঃখ হওয়াটাই স্বাভাবিক। আমি একা থাকতেই পছন্দ করি। নিজের পছন্দকে সবসময় খুব বেশি গুরুত্ব দিতে নেই, অন্যদের কথাও ভাবতে হয়। আমরা সামাজিক জীব। স্যার উঠি, বসুন, খানিকক্ষণ গল্প করি। অমরবাবু, আমি বলি কি, যদি অসুবিধা না থাকে তাহলে আপনার সমস্যাটা আমাকে বলুন। ইদ্রিস সাহেব স্বপ্নের কথা কী সব বলছিলেন। অমরবাবু ইতস্তত করে বললেন, বিজ্ঞানের সূত্র মিলছে না স্যার। হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে বললেন, কোন সূত্র মিলছে না? স্যার, আইজ্যাক নিউটনের সূত্র, মাধ্যাকর্ষণ সূত্র। আপনার ধারণা সূত্রটা ভুল। অমরবাবু জবাব দিলেন না। হেডমাস্টার সাহেব বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। একসময় বললেন, আচ্ছা, আপনি বরং বাড়িতে চলে যান। আপনাকে 10 দিনের ছুটি দিয়ে দিলাম। বিশ্রাম করুন, বিশ্রাম দরকার। অতিরিক্ত পরিশ্রমে মাঝে মাঝে মানুষের মাথা এলোমেলো হয়ে যায়। স্যার, আমার মাথা ঠিকই আছে। অবশ্যই ঠিক আছে, কথার কথা বললাম। যান, বাসায় চলে যান। বাড়ির সবাই অস্থির হয়ে আছেন। অমরবাবু বাড়ি গেলেন না, কমন রুমে নিজের চেয়ারে এসে বসলেন। হাতে একটা ফুলস্ক্যাপ কাগজ। সেই কাগজে নিউটনের সূত্র নতুনভাবে লিখলেন, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এখানে কে এর মান 1, তবে মাঝে মাঝে কে এর মান হচ্ছে 0, যেমন তার ক্ষেত্রে হচ্ছে। একসময় কলম দিয়ে সব কেটেও ফেললেন। নিউটন যে সূত্র দিয়ে গেছেন তার মতো সামান্য মানুষ সেই সূত্র পাল্টাতে পারে না। অমরবাবু টিফিন পিরিয়ডে অনেক সময় নিয়ে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যানকে একটি চিঠি লিখলেন। চিঠির বাংলা অনুবাদ অনেকটা এইরকম, জনাব, আমি রূপেশ্বর হাই স্কুলের বিজ্ঞানের একজন শিক্ষক, নিতান্ত অনন্যোপায় হইয়া আপনাকে পত্র দিতেছি। সম্প্রতি আমার জীবনে এমন এক ঘটনা ঘটিতেছে যাহার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজিয়া না পাইয়া আপনার কাছে দ্বারস্থ হইলাম। আমি শূন্যে ভাসিতে পারি। আপনার নিকট খুব অদ্ভুত মনে হইলেও ইহা সত্য। আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলিতেছি, আপনাকে যাহা বলিলাম সবই সত্য। কোনো রকম চেষ্টা ছাড়াই আমি শূন্যে উঠিতে পারি এবং ভাসমান অবস্থায় দীর্ঘ সময় কাটাইতে পারি। জনাব, বিষয়টি বুঝিবার ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন তাহা হইলে এই অধম আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবে। আপনি বলিলেই ঢাকায় আসিয়া আমি আপনাকে শূন্যে ভাষার ব্যাপারটি চাক্ষুষ দেখাইব। জনাব, আপনি আমার প্রতি দয়া করুন, বিষয়টি বুঝিতে আমাকে সাহায্য করুন। বিনীত অমর দাস পাল, বিএসসি অনার্স। 10 দিনের পুরোটাই তিনি নিজের ঘরে কাটালেন, বাড়িতে গেলেন না। তাকে নিতে তার ছোট মেয়ে অতসী এসেছিল। তাকে ধমক দিয়ে বিদায় করলেন। এই মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, তাকে এত করে বললেন সায়েন্স পড়তে, সে ভর্তি হলো আর্টসে। কোনো মানে হয়? তাকে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কি জিজ্ঞেস করলে সে হা করে তাকিয়ে থাকবে। কি দুঃখের কথা! অতসীকে ধমক দিয়ে
ঘর থেকে বের করে দিল, সে গেল না। বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তিনি বাইরে এসে বিরক্ত গলায় বললেন, কাঁদছিস কেন? সে ফুপাতে ফুপাতে বলল, তোমার শরীর খারাপ বাবা, তুমি বাড়িতে চলো। শরীর খারাপ তোকে কে বলল? সবাই বলা বলি করছে। তুমি না কি কি সব স্বপ্ন টপ্ন দেখো। কোনো স্বপ্ন দেখি না, আমি ভালো আছি। নির্জনে একটা পরীক্ষা করছি, পরীক্ষা শেষ হোক তোদের সঙ্গে এসে কয়েকদিন থাকবো। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা বললে তো তুই বুঝবি না, হাঁ করে তাকিয়ে থাকবি। এত করে বললাম সায়েন্স পড়তে, অঙ্ক পারি না যে। অঙ্ক না পারার কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক তো এর বাইরে না। কাঁদিস না, বাসায় যা, আমি ভালো আছি। তিনি যে ভালো আছেন তা কিন্তু না। রোজ রাতে একই ব্যাপার ঘটছে। খেয়ে দিয়ে ঘুমোতে যান, মাঝরাতে ঘুম ভেঙে দেখেন শূন্যে ভাসছেন। তখন আতঙ্কে অস্থির হওয়া ছাড়া পথ থাকে না। তিনি ইচ্ছে করলে নিচে নামতে পারেন না। নিচে কিভাবে নামে তাও জানেন না। রাতটা তার অঘুমেই কাটে। তিনি ঘুমোতে যান দিনে। এমন যদি হতো তিনি দিন রাত সারাক্ষণই শূন্যে ভাসছেন, তাহলে একটা কথা ছিল, নিজেকে সান্ত্বনা দিতে পারতেন যে কোনো এক অদ্ভুত প্রক্রিয়ায় তার ভর শূন্য হয়ে গেছে। ব্যাপারটা সেরকম না। এমন কেউ এখানে নেই যে তিনি সাহায্যের জন্য তার কাছে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান চেয়ারম্যান সাহেবও কিছু লিখছেন না। হয়তো ভেবেছেন পাগলের চিঠি। কে আর কষ্ট করে পাগলের চিঠির জবাব দেয়? 9 দিনের মাথায় অমরবাবুর চিঠির জবাব পেলেন। অতি ভদ্র চিঠি। চেয়ারম্যান সাহেব বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখেছেন, জনাব, আপনার চিঠি কৌতূহল নিয়ে পড়লাম। আপনি বিজ্ঞানের শিক্ষক, কাজেই বুঝতে পারছেন আপনি যে বিষয়ের অবতারণা করছেন তা বিজ্ঞান স্বীকার করে না। আপনি যদি আমার অফিসে এসে শূন্যে ভাসতে থাকেন তাহলে আমিও বিশ্বাস করব না। ভাববো এর পেছনে ম্যাজিকের কোনো কৌশলে কাজ করছে। আপনি নিশ্চয় জানেন জাদুকররা শূন্যে ভাষার খেলা সবসময় দেখায়। যাই হোক, আপনার চিঠি পড়ে আমার ধারণা হয়েছে যে আপনার সমস্যাটি মানসিক। আপনি মনে মনে ভাবছেন শূন্যে ভাসছেন, আসলে ভাসছেন না। সবচেয়ে ভালো হয় যদি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। একমাত্র তিনি আপনাকে সাহায্য করতে পারেন। আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বিনীত এস আলী, MSc PhD FRS। অমরবাবু মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবার ব্যাপারে কোনো গুরুত্ব দিলেন না, কারণ তিনি জানেন বিষয়টা সত্যি। তিনি 2-1টা ছোটোখাটো পরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন। যেমন স্কুল থেকে লাল রঙের চক নিয়ে এসেছিলেন। শূন্যে উঠে যাওয়ার পর সেই লাল চক দিয়ে ছাদে বড় বড় করে লিখেছেন, হে পরম পিতা ঈশ্বর, তুমি আমাকে দয়া করো, তোমার অপার রহস্যের খানিকটা আমাকে দেখতে দাও। আমি অন্ধ, তুমি আমাকে পথ দেখাও। জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রজ্বলিত করো। পথ দেখাও পরম পিতা। আরও অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, চক ফুরিয়ে যাওয়ার লেখা হলো না। এই লেখাটা ছাদে আছে, তিনি তাকালেই দেখতে পান। এমন যদি হতো লেখাটা তিনি একা দেখতে পাচ্ছেন তাহলেও বোঝা যেত সমস্যাটা মনে, কিন্তু তা তো না, অন্যরাও লেখা পড়তে পারছে। গতকাল বিকেলে হেডমাস্টার সাহেব তাকে দেখতে এসে হঠাৎ করে বিস্মিত গলায় বললেন, ছাদে এসব কি লেখা? অমরবাবু নিচু গলায় বললেন, প্রার্থনা সঙ্গীত। প্রার্থনার সঙ্গীত ছাদে লিখলেন কেন? শুয়ে শুয়ে যাতে পড়তে পারি এই জন্য। লিখলেন কিভাবে? মই দিয়ে উঠেছিলেন নাকি? অমরবাবু জবাব দিলেন না। হেডমাস্টার সাহেব জবাবের জন্য খানিকক্ষণ অপেক্ষা করে বললেন, আপনার ছুটি তো শেষ হয়ে গেল, আপনি কি ছুটি আরও বাড়াতে চান? জি না, আপনি বরং আরও কিছুদিন ছুটি নিন। শরীরটা এখনও সেরেছে বলে মনে হয় না। আপনাকে খুব দুর্বল লাগছে। আমার শরীর যা আছে তাই থাকছে স্যার, আর ভালো হবে না। এসব কি ধরনের কথা? কোনো ডাক্তারকে কি দেখিয়েছেন? জি না। ডাক্তার দেখাতে হবে। ডাক্তার না দেখালে কিভাবে হবে? বিধুবাবুকে দেখান। বিধুবাবু LMF হলেও ভালো ডাক্তার, যে কোনো বড় ডাক্তারের কান কেটে নিতে পারে। বিধুবাবুকে দেখানোর কথা মনে থাকবে? জি স্যার, থাকবে। না, আপনার মনে থাকবে না, আমি বরং নিয়ে আসবো। আমার ছোট মেয়েটার জ্বর, বিধুবাবুকে বাসায় আসতে বলেছি, এলে আপনার কাছে পাঠিয়ে দেব। জি আচ্ছা, এখন তাহলে উঠি অমরবাবু। একটু বসুন স্যার। হেডমাস্টার সাহেব উঠতে গিয়েও বসে পড়লেন। তিনি খানিকটা বিস্মিত, কারণ অমরবাবু একদৃষ্টিতে ছাদের লেখাগুলির দিকে তাকিয়ে আছেন। তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। অমরবাবু নিচু গলায় বললেন,
আপনাকে একটা কথা বলতে চাচ্ছি স্যার, যদি কিছু মনে না করেন। বলুন, কি বলবেন? মনে করাকরির কি আছে? অমরবাবু প্রায় ফিস ফিস করে বললেন, আমি শূন্যে ভাসতে পারি। বুঝতে পারলাম না, কি বলছেন? আমি আপনি শূন্যে উঠে যেতে পারি। ও আচ্ছা। হেডমাস্টার সাহেব ও আচ্ছা এমন ভঙ্গিতে বললেন যেন শূন্যে ভেসে থাকার ব্যাপারটা রোজই ঘটছে, তবে তার চোখে দেখে মনে হচ্ছে তিনি খুব চিন্তিত বোধ করছেন। ছাদে লেখাগুলি শূন্যে ভাসতে ভাসতে লেখা। ও আচ্ছা। আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? হেডমাস্টার সাহেব জবাব দিলেন না। অমরবাবু বললেন, আমি স্যার এই জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। ছোটবেলায় হয়তো বলেছি, জ্ঞান হওয়ার পর থেকে বলিনি। আমি বিধুবাবুকে পাঠিয়ে দেব। জি আচ্ছা। হেডমাস্টার সাহেব ইতস্তত করে বললেন, ওনাকে শূন্য ভাষার ব্যাপারটা বলার দরকার নেই, জানাজানি হবে, মানে লোক হাসাহাসি হতে পারে। আমি আপনাকেই খোলাখুলি বলেছি, আর কাউকে বলিনি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। বিধুবাবু এসে খানিকক্ষণ গল্প টল্প করে যাবার সময় ঘুমের ওষুধ দিয়ে গেলেন। বললেন, দুঃস্বপ্ন না দেখার একটাই পথ, গভীর নিদ্রা। নিদ্রা পাতলা হলেই মানুষ দুঃস্বপ্ন দেখে। আমি ফোনোবারবিটন ট্যাবলেট দিয়ে যাচ্ছি, শোবার আগে 2টা করে খাবেন। অমরবাবু 2টো ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। তবে ঘুমোতে যাওয়ার আগে এক কাণ্ড করলেন। কালীপদকে বললেন, লম্বা এক গাছের দড়ি নিয়ে তাকে খুব ভালো করে চোখের সাথে বেঁধে রাখতে। কালীপদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অমরবাবু বিরক্ত মুখে বললেন, আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে, তোমাকে যা করতে বলেছি করো। ব্যাপারটা কি পরে বুঝিয়ে বলবো। লম্বা করে এক গাছে দড়ি আনো, শক্ত করে আমাকে চৌকির সঙ্গে বাঁধো। কালীপদ তাই করলো, তবে করলো খুব অনিচ্ছার সঙ্গে। অমরবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ট্যাবলেটের কারণে তার গাঢ় নিদ্রা হলো। ঘুম ভাঙল বেলা ওঠার পর। তিনি দেখলেন এখনও চৌকির সঙ্গে বাঁধা আছেন, তবে চৌকি আগের জায়গায় নেই, ঘরের মাঝামাঝি চলে এসেছে। তার একটি চৌকি নিয়েই তিনি শূন্যে ভেসেছেন। নামার সময় চৌকি আগের জায়গায় নামেনি, স্থান পরিবর্তন হয়েছে। তিনি সেদিনই বিছানাপত্র নিয়ে বাড়িতে চলে এলেন। অতসী তাকে দেখে কেঁদে ফেলল। তিনি বিরক্ত গলায় বললেন, নাকে কাঁদছিস কেন, কি হয়েছে? অতসী কাঁদতে কাঁদতেই বলল, তোমার শরীর এত খারাপ হয়েছে কেন বাবা? কি ভয়ঙ্কর রোগা হয়ে গেছো। ঘুম ভালো হচ্ছে না, এই জন্য শরীর খারাপ হয়েছে। এতে নাকে কাঁদার কি হলো? সবাই বলা বলি করছে তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। কালীপদ নাকি রোজ রাতে দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখে। কি যন্ত্রণা! একবারই বাঁধতে বলেছিলাম, এর মধ্যে এই গপ্প ছড়িয়ে গেছে। তোমার কি হয়েছে বাবা বলো? কিচ্ছু হয়নি। অমরবাবু 6 দিন বাড়িতে থাকলেন। এই 6 দিনে একটি গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করলেন। শূন্যের ভাষার ব্যাপারটা তিনি একা একা থাকার সময় ঘটে, অন্য কেউ সঙ্গে ঘুমোলে ঘটে না। যে করাত তার স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছে সে করাত তিনি শূন্যে ভাসেননি। দুরাত ছিলেন একা একা, দুরাতেই শূন্যে উঠে গেছেন। পূজার ছুটির পর স্কুল নিয়মিত শুরু হলো। তিনি স্কুলে গেলেন না, লম্বা ছুটির দরখাস্ত করলেন। আবার বাড়ি ছেড়ে বাস করতে শুরু করলেন স্কুলের ঘরে। দীর্ঘদিন বাড়িতে থাকতে তার ভালো লাগে না। শূন্য ভাষার ব্যাপারটা রোজ ঘটতে লাগলো, আগের চেয়ে অনেক বেশি ঘটতে লাগলো। এখন বিছানায় শোয়া মাত্র শূন্যে ওঠা যান, সারা রাত সেখানেই কাটে। শেষ রাতের দিকে তিনি নিচে নেমে আসেন। ব্যাপারটা ঘটে শুধু রাতে, দিনে ঘটে না, কখনো না, এবং অন্য কোনো ব্যক্তির সামনেও ঘটে না। হেড স্যার এবং ইদ্রিস স্যার পরপর 2 রাত অমরবাবুর ঘরে জেগে বসেছিলেন দেখার জন্য ব্যাপারটা কি। তারা মুহূর্তের জন্য চোখের পাতা এক করেননি, লাভ হয়নি, কিছুই দেখেননি। হেড স্যার বললেন, ব্যাপারটা পুরোপুরি মানসিক। অমরবাবু দুঃখিত গলায় বললেন, আপনার কি ধারণা আমি পাগল হয়ে গেছি? না, তা না, পাগল হবেন কেন? তবে আমার ধারণা ব্যাপারটা আপনার মনে ঘটেছে। একবার ঢাকায় চলুন না, একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি। না, ক্ষতি তো কিছু নেই, চলুন না। আমি যেতে চাচ্ছি না স্যার, কারণ আমি জানি ব্যাপারটা সত্যি। সত্যি না হলে ছাদে এই লেখাগুলি আমি কিভাবে লিখলাম? দেখেছেন তো ঘরে কোনো মই নেই। হেড স্যার চুপ করে রইলেন। অমরবাবু বললেন, আপনারা ঘরের বাইরে গিয়ে দাঁড়ান, আমি আবার শূন্যে উঠে ছাদে একটা লেখা লিখব।
হেড স্যার বললেন তার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আপনি আমাদের সামনে ব্যাপারটা পারছেন না কেন? আমি জানি না, জানলে বলতাম, জানার চেষ্টা করছি, দিন রাত এটা নিয়েই ভাবছি। এত ভাবাভাবির দরকার নেই। আপনি আমার সঙ্গে ঢাকা চলুন, 2 দিনের ব্যাপার, যাব, ডাক্তার দেখাবো, চলে আসবো। আমার একটা অনুরোধ রাখুন প্লিজ। আপনার হয়তো লাভ হবে না, কিন্তু ক্ষতি তো কিছু হবে না। অমরবাবু ঢাকায় গেলেন। একজন অতি বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘ সময় ধরে তাকে নানান প্রশ্ন করলেন। পরপর কয়েকদিন তার কাছে যেতে হলো। শেষ দিনে বিশেষজ্ঞ ভদ্রলোক বললেন, আপনার যা হয়েছে তা একটা রোগ, এর উৎপত্তি হচ্ছে অবশেষণে। বিজ্ঞানের প্রতি আপনার তীব্র অনুরাগ, এই অনুরাগ রূপান্তরিত হয়েছে অবশেষণে। কেউ যখন বিজ্ঞানকে অবহেলা করে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, তখন আপনি তীব্র আঘাত পান। এই আঘাত আপনি পেয়েছেন আপনার অতি নিকটজনের কাছ থেকে। যেমন ধরুন আপনার কন্যা, সে বিজ্ঞান পড়েনি, আর্টস পড়ছে। এই তীব্র আঘাত আপনার মন গ্রহণ করতে পারেনি। আপনার অবচেতন মন ভাবতে শুরু করেছে বিজ্ঞানের সূত্র অভ্রান্ত নয়, ভুল সূত্রও আছে, মাধ্যাকর্ষণ সূত্রও ভুল। একসময় অবচেতন মনের ধারণা সঞ্চারিত হয়েছে চেতন মনে। বুঝতে পারছেন? জি না, বুঝতে পারছি না। মোদ্দা কথা হলো আপনার রোগটা মনে। না, আমি নিজে বিজ্ঞানের শিক্ষক, আমি খুব ঠান্ডা মাথার বিচার বিবেচনা করেছি। আমি যে শূন্যে উঠতে পারি এটা ভুল না, পরীক্ষিত সত্য। মোটেও পরীক্ষিত সত্য নয়। আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি দেখেনি যে আপনি শূন্যে ভাসছেন। দেখলেও কথা ছিল, কেউ কি দেখেছে? জি না। আমি ট্র্যাঙ্কুলাইজার জাতীয় কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খাবেন, ব্যায়াম করবেন, মন প্রফুল্ল রাখবেন, বিজ্ঞান নিয়ে কোনো পড়াশোনা করবেন না। অমরবাবু দুঃখিত গলায় বললেন, আপনি আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু আমি যা বলছি সত্য বলছি। ব্যাপারটা হয়তো আপনার কাছে সত্য, কিন্তু সবার কাছে নয়। আপনি খুব ঠান্ডা মাথায় বিচার করলেও এই সিদ্ধান্ত আসবেন। অমরবাবু ভগ্ন হৃদয়ে রূপেশ্বরে ফিরে এলেন। স্কুলে যোগ দিলেন না। কিছুদিনের মধ্যেই মাথা খারাপের সব লক্ষণ তার মধ্যে একে একে দেখা দিতে লাগলো। বিড়বিড় করে কথা বলেন, একা একা হাঁটেন, হাঁটার সময় দৃষ্টি থাকে আকাশের দিকে। নিতান্ত অপরিচিত কাউকে দেখলে থমকে দাঁড়িয়ে যান। শান্ত গলায় বলেন, কিছু মনে করবেন না, আপনি কি নিউটনের গতিসূত্র জানেন? পাগলের অনেক রকম চিকিৎসা করানো হলো, কোনো লাভ হলো না, বরং লক্ষণগুলি আরও প্রকট হওয়া শুরু করলো। গভীর রাতে ছাত্রদের বাড়িতে উপস্থিত হয়ে উঁচু গলায় ডাকেন, জব্বার, ও জব্বার, উঠে আয় তো বাবা, খুব দরকার। জব্বার উঠে এলে তিনি কারণ গলায় বলেন, নিউটনের সূত্র মনে আছে? ভালো করে পড়, এসএসসিতে আসবে, সাথে অঙ্ক থাকবে। ভূমি থেকে 10 ফুট উচ্চতায় 1 গ্রাম ভর বিশিষ্ট একটি আপেল ছাড়িয়া দিলে তার গতিবেগ 5 ফুট উচ্চতায় কত হইবে? অঙ্কটা চট করে কর। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কত মনে আছে তো? আমাদের সমাজ পাগলদের প্রতি নিষ্ঠুর আচরণ করে। অমরবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বছরখানেক না ঘুরতে দেখা গেল ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখছে, বলছে, নিউটনের সূত্রটা জানি কি? অমরবাবু দাঁত মুখ খিচিয়ে এদের তাড়া করছেন। তারা খুব মজা পেয়ে খুব হাসছে। কারণ তারা জানে পাগলরা শিশুদের তাড়া করে ঠিকই, কখনো আক্রমণ করে না। পৌষের শুরু, জাঁকিয়ে শীত পড়েছে। এই শীতেও খালি গায়ে শুধুমাত্র একটা ধুতি কোমরে পেঁচিয়ে অমরবাবু রাস্তায় রাস্তায় হাঁটেন। নিউটনের সূত্র মনে আছে কিনা এই প্রশ্ন তিনি এখন আর কোনো মানুষকে করেন না, পশু পাখি কীট পতঙ্গদের করেন। তারা প্রশ্নের উত্তর সঙ্গত কারণেই দেয় না। তিনি তখন ক্ষেপে যান। রাত 10টার মতো বাজে, কনকনে শীত। অমরবাবু দাঁড়িয়ে আছেন একটা কাঁঠাল গাছের নিচে। কাঁঠাল গাছের ডালে কয়েকটা বাদুড় ঝুলছে। তিনি বাদুড়গুলিকে নিউটনের সূত্র সম্পর্কে বলছেন। তখনই দেখা গেল হারিকেনের হাতে হেড স্যার আসছেন। কাঁঠাল গাছের কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন। অমরবাবুর দিকে তাকিয়ে দুঃখিত গলায় বললেন, কে অমর? জি স্যার। কি করেছেন? বাদুড়গুলির সঙ্গে কথা বলছিলাম স্যার। ও আচ্ছা, এদের সঙ্গে কথা বললে মনটা হালকা হয়। ওদের নিউটনের সূত্রগুলি বুঝিয়ে দিচ্ছিলাম। এই শীতে বাইরে ঘুরছেন, বাসায় গিয়ে ঘুমান। ঘুম আসে না স্যার। হেডমাস্টার সাহেব ইতস্তত করে বললেন, অমরবাবু,
এখনও কি আপনি শূন্যে ভাসেন? জি না, ঢাকা থেকে আসার পর আর ভাসিনি। যদি আবার কখনো ভাসতে পারি আপনাকে বলবো। আমার এখানে থাকতে ইচ্ছা করে না, ভাসতে ভাসতে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে। দূরে কোথায়? মহাশূন্যে, অসীম দূরত্বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ছাড়িয়ে। ও আচ্ছা, যাবার আগে আমি আপনাকে খবর দিয়ে যাব। আচ্ছা। শীত কেটে গিয়ে বর্ষায় এসে গেল। অমরবাবু লোকালয় প্রায় ত্যাগ করলেন, বেশিরভাগ সময় বনে জঙ্গলে থাকেন। রূপেশ্বরের পাশের গ্রাম হলদিয়ায় ঘন বন আছে, এখন ওই বনেই তার আস্তানা। তার মেয়ে অতসী প্রায়ই তাকে খুঁজতে আসে, পায় না। মেয়েটা বনে বনে ঘুরে এবং কাঁদে। তিনি 4-5 দিন পর পর একবার বের হয়ে আসেন। তাকে দেখে আগের অমরবাবু বলে চেনার কোনো উপায় নেই, যেন মানুষ না, প্রেত বিশেষ। মাথা ভর্তি বিরাট চুল, বড় বড় দাড়ি, হাতের নখগুলি বড় হতে হতে পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। স্বভাব চরিত্র হয়েছে ভয়ঙ্কর। মানুষ দেখলে কামড়াতে আসেন, ইট পাথর ছুঁড়েন। একবার স্থানীয় পোস্টমাস্টারকে গলা টিপে প্রায় মেরে ফেলতে বসেছিলেন। সবাই তাকে এড়িয়ে চলে। অতসীর বিয়ে হয়ে গেছে, সেও এখন আর বাবার খোঁজ আসে না। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কার্তিক মাস, অল্প অল্প শীত পড়েছে। 11টার মতো বাজে। হেড স্যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। হঠাৎ শুনলেন উঠান থেকে অমরবাবু ডাকছেন, স্যার, 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 জেগে আছেন? কে? স্যার, আমি অমর, একটু বাইরে আসবেন? হেড স্যার অবাক হয়ে বিছানায় উঠে বসলেন। তার স্ত্রী বললেন, খবরদার, তুমি বেরোতে পারবে না। পাগল মানুষ কি না কি করে বসে, ঘুমাও। অমরবাবু আবার কাতর গলায় বললেন, একটু বাইরে আসুন স্যার, খুব দরকার, খুব বেশি দরকার। হেড স্যার ভয়ে ভয়ে বাইরে এলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বাড়ির সামনে আম গাছের সমান উচ্চতায় অমরবাবু ভাসছেন। অবিশ্বাস্য, অকল্পনীয় দৃশ্য। একটা মানুষ অবলীলায় শূন্যে ভাসছে, তার জন্য পাখিদের মতো তাকে ডানা ঝাপটাতে হচ্ছে না। স্যার দেখুন, আমি ভাসছি। হেড স্যার জবাব দিতে পারছেন না। প্রথম কয়েক মুহূর্ত মনে হচ্ছিল চোখের ভুল, এখন তা মনে হচ্ছে না। ফকফকা চাঁদের আলো, দিনের আলোর মতো সব দেখা যাচ্ছে। তিনি পরিষ্কার দেখছেন অমরবাবু শূন্যে ভাসছেন। এই তো ভাসতে ভাসতে খানিকটা এগিয়ে এলেন। সাঁতার কাটার মতো অবস্থায় মানুষটা শুয়ে আছে। কি আশ্চর্য! স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আজ হঠাৎ করে শূন্যে উঠে গেলাম। বন থেকে বের হয়ে রূপেশ্বরের দিকে আসছি, হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল। দেখতে দেখতে 10-12 ফুট উঠে গেলাম। প্রথমেই ভাবলাম আপনাকে দেখিয়ে আসি, ভাসতে ভাসতে আসলাম। আর কেউ দেখেনি? না, কয়েকটা কুকুর দেখেছে। ওরা ভয় পেয়ে খুব চিৎকার করছিল। এরকম দেখে তো অভ্যাস নেই। আপনার কি বিশ্বাস হচ্ছে স্যার? হ্যাঁ, হচ্ছে। আমি ঠিক করেছি, ভাসতে ভাসতে মহাশূন্যে মিলিয়ে যাব। ও আচ্ছা। আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল, সারাক্ষণ ব্যথা করতো। এখন ব্যথাও নেই। আগে কাউকে চিনতে পারতাম না, এখন পারছি। শুনে ভালো লাগছে অমরবাবু। অন্য একটা কারণেও খুব মনে শান্তি পাচ্ছি। কারণটা বলি, মহাশূন্যের ভাষার রহস্যটাও ধরতে পেরেছি। হেডমাস্টার সাহেব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে বললেন, রহস্যটা কি? রহস্যটা খুব সাধারণ, এতদিন কেন ধরতে পারিনি কে জানে। তবে স্যার, আপনাকে রহস্যটা বলবো না, বললে আপনি শিখে যাবেন। তখন দেখা যাবে সবাই শূন্যে ভাসছে। এটা ঠিক না, প্রকৃতি তা চায় না। স্যার যাই। অমরবাবু উপরে উঠতে লাগলেন, অনেক অনেক উঁচুতে। একসময় তাকে কালো বিন্দুর মতো দেখতে লাগলো। হেড স্যারের স্ত্রী হারিকেন হাতে বারান্দায় এসে ভীত গলায় বললেন, কি ব্যাপার, পাগলটা কোথায়? চলে গেছে। তুমি বাইরে কেন? ভেতরে এসে ঘুমাও। তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। অমরবাবুকে এরপর আর কেউ এই অঞ্চলে দেখেনি। হেড স্যার সে রাতের কথা কাউকে বলেননি। কেউ তার কথা বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে। আর একবার পাগল ভাবতে শুরু করলে শেষ পর্যন্ত পাগল হতেই হয়। এটা তো তিনি নিজের চোখেই দেখলেন। আমার গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
আমার গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কোন গল্পটি শুনতে চান। চাইলে এটিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।